স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অঙ্গরাজ্যের আইনসভার গঠন সম্পর্কে আলোচনা। তো অঙ্গরাজ্যের আইনসভা বলতে আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বর্তমানে 28টি অঙ্গরাজ্যের আইনসভা কীভাবে গঠিত হয় সে সম্পর্কে কিন্তু আমাদের আজকের আলোচনা। এই আলোচনা শুরুর আগে আমাদের জানতে হবে যে আমাদের সিলেবাসে যেহেতু স্টেট গভর্নমেন্টের অধীনে এখানে এক্সিকিউটিভ আছে, লেজিসলেটিভ আছে, আর এখানে আছে তোমার জুডিশিয়ারি আছে। তার এর অধীনে আমরা আজকে লেজিসলেটিভটা তো আলোচনা করছি, এর মধ্যে এক্সিকিউটিভের মধ্যে আমরা রাজ্যপালটা আলোচনা করেছি। আজকে আমরা লেজিসলেটিভের মধ্যে শুধুমাত্র রাজ্যের আইনসভা কীভাবে গঠন করা হয়। সাধারণত আমরা জানি যে অঙ্গরাজ্যের আইনসভা যেটা আছে বর্তমানে বেশিরভাগ ভারতবর্ষের যে রাজ্যগুলি তাতে দেখা যাচ্ছে যে বিধানসভাই আছে, কিন্তু সংবিধানে বলা হয়েছে যে প্রত্যেক অঙ্গরাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ এবং রাজ্যপালকে নিয়ে কিন্তু রাজ্যের আইনসভা গঠিত হয়েছে। সেহেতু আমরা বলতে পারি যে এই অঙ্গরাজ্যের আইনসভাগুলি গঠনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিধানসভা প্রত্যেক অঙ্গরাজ্যে প্রায় রয়েছে, খুব কম রাজ্যে কিন্তু বিধান পরিষদ রয়েছে। এই জন্য বলা হয়েছে যে ভারতবর্ষের প্রত্যেক অঙ্গরাজ্যে একটা করে আইনসভা থাকবে, যেটি সংবিধানে 168 নং ধারায় বলা হয়েছে। এবং এই সংবিধানে এই ধারায় বলা হয়েছে যে প্রত্যেক অঙ্গরাজ্যে যদি দুটো কক্ষ থাকে তাহলে নিম্নকক্ষের নাম হচ্ছে তোমার বিধানসভা এবং উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। বর্তমানে আমাদের জানতে হবে যে কতগুলি অঙ্গরাজ্যে বিধান পরিষদ আছে। বর্তমানে আমাদের ভারতবর্ষের 7টি অঙ্গরাজ্যে বিধান পরিষদ রয়েছে। যেমন হচ্ছে এদিকে বিহার আছে, উত্তরপ্রদেশ আছে, ওদিকে মহারাষ্ট্র রয়েছে, আর জম্মু কাশ্মীর, আর তোমার তেলেঙ্গানা আছে, অন্ধ্রপ্রদেশ আছে এবং কর্ণাটক। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীর যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছে, তাই সেই অঙ্গরাজ্যে বর্তমানে আর কোনো কিন্তু বিধান পরিষদ নেই। তাহলে এখন দেখা যাচ্ছে 6টি অঙ্গরাজ্যে বিধান পরিষদ রয়েছে। এই বিধান পরিষদ দেখা যাচ্ছে যে প্রত্যেক অঙ্গরাজ্যে থাকা সত্ত্বেও এই কোনো রাজ্য যদি চাইলে সেই সমস্ত অঙ্গরাজ্য যদি চায় যে সেই রাজ্যে বিধান পরিষদটাকে বিলুপ্ত করতে, তাহলে তারা কি করতে পারে। তাহলে দেখা যাচ্ছে সেই অঙ্গরাজ্যের যে বিধানসভায় সেই সভায় মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যদের 2/3 যদি সম্মতি দেয় যে সেই অঙ্গরাজ্যে বিধান পরিষদের প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে তারা সেই বিধান পরিষদটিকে কিন্তু বাতিল করতে পারে। এইভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ পাঞ্জাব এই দুটি রাজ্যে প্রথম দিকে কিন্তু বিধান পরিষদ ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে সেই দুটি অঙ্গরাজ্যে বিধান পরিষদ কিন্তু বিলুপ্ত হয়ে গেছে 1969 সালে। ফলে বিধান পরিষদের কিন্তু ভূমিকা নিয়ে কিন্তু সংবিধানে কিন্তু প্রথম অবস্থাতেই যে প্রত্যেক অঙ্গরাজ্যে যে বিধান পরিষদ থাকতে হবে এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। তখন একটা যুক্তি দেখানো হয়েছিল, যে যুক্তিতে বলা হয়েছিল যে সমস্ত অঙ্গরাজ্যের আয়তনের দিক থেকে অনেক বেশি, সেই সমস্ত অঙ্গরাজ্যের নিজেদের আইন প্রণয়ন এবং শাসন কার্যাদির সুবিধার্থে তারা সেই সমস্ত অঙ্গরাজ্যে তোমার বিধান পরিষদ গঠন করতে পারে। তার ভিত্তিতে দেখা যাচ্ছে ভারতবর্ষের যে সমস্ত অঙ্গরাজ্যগুলি আয়তনের দিক দিয়ে বড়, সেই সমস্ত অঙ্গরাজ্যে তোমার বিধান পরিষদ গঠন করা হয়েছে। তাই ভারতের সংবিধানে দেখা যাচ্ছে যে বিধান পরিষদ গঠনের ক্ষেত্রে এক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যুক্তি দেখানো হয়। যুক্তি দেখানো বলতে বিধানসভা এবং বিধান পরিষদের মধ্যে যখন তুলনা করা হয় সেক্ষেত্রে বলা হয় যে বিধান পরিষদ যে সমস্ত অঙ্গরাজ্যে রয়েছে সেক্ষেত্রে তার পক্ষে কি কি যুক্তি, মানে তার সুবিধাগুলো কি কি সে সম্পর্কে আমরা কয়েকটু আলোচনা করব। যেমন এখানে বলা হয়েছে বিধান পরিষদ যে সমস্ত অঙ্গরাজ্যে রয়েছে সেক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে যে তার ত্রুটিমুক্ত আইন প্রণয়ন। মানে দেখা যাচ্ছে যে বিধানসভা যে ধরনের আইন প্রণয়ন করে থাকে সেই আইন প্রণয়নে যদি কোনো ত্রুটি থাকে, যে কোনো কিছু ভুল ভ্রান্তি কিংবা পুনর্বিবেচনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার একটি কক্ষের পক্ষে কিন্তু সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি বিধান পরিষদ থাকে তাহলে সেই বিধান পরিষদে গিয়ে কিন্তু সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আলোচনার মধ্যে তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো কিন্তু সংশোধন করা যায়, যদি বিধান পরিষদ যে সমস্ত অঙ্গরাজ্যে কিংবা বিধান পরিষদ থাকার পক্ষে যুক্তি।
এরপরে হচ্ছে যে রাজনৈতিক শিক্ষার বিস্তার, মানে কোনো নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা, সেই বিধানসভায় যে বিষয়ে আলোচনা হয় সেই আলোচনাটা যদি দীর্ঘ সময় ধরে যদি আলোচনার পরে সেই বিষয়টা যখন বিধান পরিষদে আসে, তখন সেই বিধান পরিষদে আসার পরে সেই বিধান পরিষদে ওই নিয়ে বিস্তারিত আলোচনা হয়, সংবাদ মাধ্যম, টেলিভিশন এবং খবরের কাগজ এবং মানুষের জনমত গঠন করা হয়। তার ফলে একটা সুষ্ঠু এবং সুন্দর এবং রাজনৈতিক প্রত্যেক মানুষের দেশের রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে একটা সামগ্রিক চিন্তাধারা গঠন করা যায় এবং তার ভিত্তিতে তাদের মধ্যে একটা রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে। তাছাড়া বলা হচ্ছে যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিধানসভার স্বৈরাচারিতা রোধ করা যায়। যেমন বিধানসভার স্বৈরাচারিতা রোধ করা বলতে ধরো এককভাবে যদি কোনো অঙ্গরাজ্যে বিধানসভা যদি থাকে, সেই বিধানসভা যে ধরনের সিদ্ধান্ত নেয় সেটা জনগণের মঙ্গলের জন্য হোক বা জনগণের কল্যাণের জন্যই হোক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই যে এককভাবে সিদ্ধান্ত নেয়, যা অনেক সময় দেখা যায় জনগণের কাছে সুখকর বা জনগণের কাছে হিতকর নাও হতে পারে। সেই জন্য দেখা যাচ্ছে যদি উচ্চকক্ষ থাকে, সে বিষয়ে দেখা যাচ্ছে যে এই যে বিধানসভা যে ধরনের সিদ্ধান্ত বা কাজগুলো করে সেগুলো তখন উচ্চকক্ষ তখন বিধান পরিষদের কাছে পাঠানো হয় এবং বিধান পরিষদে তখন সেই বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সে সম্পর্কে বিধানসভার সমস্ত মন্ত্রী এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে অবগত করে, যার ফলে দেখা যাচ্ছে যে সরকার তাদের বিধানসভা সবসময় কিন্তু একটা চাপের মধ্যে থাকে এবং তাদের নিজেদের ইচ্ছাকে সবসময় জনগণের উপর চাপিয়ে দিতে পারে না, ফলে তাদের মধ্যে স্বৈরাচারিতা ভাব কিন্তু রোধ করা যায়। তার পরের পয়েন্ট হচ্ছে জাতীয় স্বার্থের পরিপোষক। জাতীয় স্বার্থে বিধানসভার জনগণ যেহেতু প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, জনসমর্থনের বিষয়ে তাদের সব সময় মাথা ঘামাতে হয়। ভোটের পরিপ্রেক্ষিতে তারা সবকিছু বিচার বিবেচনা করেন, এতে অনেক সময় বৃহত্তর জাতীয় স্বার্থে উপকৃত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু বিধান পরিষদের সদস্যরা যদি পরোক্ষভাবে নির্বাচিত হন, তাই তাদের কিন্তু ভোট জনগণের কাছে কিন্তু হারাবার কিছু নেই এবং জনগণের কাছে কিন্তু এ ব্যাপারে তেমন জনসমর্থনের ব্যাপারে তাদের তেমন দুশ্চিন্তাও থাকে না। তাই তারা জাতীয় স্বার্থ সম্পর্কে স্বাধীনভাবে এবং নিশ্চিন্তভাবে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এবং এছাড়া কি বলা হচ্ছে, তার পরের পয়েন্ট হচ্ছে বিধানসভার চাপের হ্রাস করা হয়। বিধানসভার চাপের হ্রাস বলতে হচ্ছে যে বর্তমান দিনে জনগণের আমরা স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার মানুষ জবে থেকে সভ্য হয়েছে, তার পরবর্তী সময় থেকে মানুষের মধ্যে কিন্তু একটা চাহিদার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সেই চাহিদাগুলোকে মেটাবার জন্য সরকারকে কিন্তু প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের চিন্তাধারা কিন্তু এবং বিভিন্ন ধরনের নিয়ম নীতিগুলো কিন্তু গ্রহণ করতে হচ্ছে এবং এই সমস্ত নিয়ম নীতি গ্রহণ করার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করতে হচ্ছে এবং সেই সমস্ত আইন প্রণয়নের জন্য দেখা যাচ্ছে সরকারের চাপ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধিটা যাতে হ্রাস পায় এবং কমানোর জন্য বিকল্প হিসেবে কিন্তু বিধান পরিষদের কিন্তু আর কেউ নেই, বিকল্প কিছু নেই। তাই বিধান পরিষদ যে সমস্ত অঙ্গরাজ্য এবং থাকলে সেখানে দেখা যাচ্ছে যে বিধানসভার চাপ অনেকটা কম হয়, বিধান পরিষদ সেই কাজটা অনেকটা নিজেরা করতে পারে এবং তারপরে জনগণের মধ্যে একটা কিন্তু সুষ্ঠু এবং সুশৃঙ্খল শাসন ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। পরের পয়েন্ট আমরা বলতে পারি যে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষণ হয়। যাচ্ছে যে বিধানসভায় যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হয়ে আসেন, সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত সম্প্রদায়ের মানুষদের কিন্তু প্রতিনিধিত্ব নাও থাকতে পারে, ফলে দেখা যাচ্ছে সেই সম্প্রদায়ের যারা চিন্তাধারা বা তাদের যে চাপ হওয়া সেইগুলো অনেক সময় বিধানসভা বা প্রতিনিধির মাধ্যমে কিন্তু তাদের প্রতিষ্ঠিত হতে পারে না, ফলে দেখা যায় তাদের মধ্যে একটা অসন্তোষ থেকে যায়। তার ফলে দেখা যায় সেই অসন্তোষটা যাতে দূরীভূত করা যায় তার জন্য কি করা হয়, তার জন্য বিধান পরিষদে অনেক বেশি সংখ্যক কিন্তু অন্যান্য যে সমস্ত সম্প্রদায় থেকে নির্বাচিত হয়নি সেখান থেকে প্রার্থীদেরকে নির্বাচন করা হয় এবং ফলে তাদের চাহিদাগুলো তাদের ইচ্ছাগুলো তাদের সম্প্রদায়ের মধ্যে যাতে সঠিকভাবে পৌঁছে দিতে পারে, এইটা কিন্তু একমাত্র বিধান পরিষদ থাকলে সেটা সম্ভব। এছাড়া বলা হচ্ছে যে জ্ঞানীগুণী ব্যক্তিদের সাহায্য লাভ। দেখা যাচ্ছে যে সাধারণত বিধান পরিষদের প্রত্যক্ষভাবে নির্বাচনের সাথে যুক্ত নয় এবং দেখা যাচ্ছে পরোক্ষভাবে বেশিরভাগ প্রার্থীরা নির্বাচিত হয়, সেটা আমরা পরেও আলোচনা করব। ফলে দেখা যাচ্ছে সেখানে অনেক বেশি জ্ঞানীগুণী এবং সমাজসেবী এবং সমাজের সম্পর্কে যারা একদম পুরোপুরি সমাজের কল্যাণের সাথে যুক্ত যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু এখানে নির্বাচিত হয়ে আসেন এবং তাদের চিন্তাধারা এবং তাদের যুক্তিবোধ এবং তাদের ভাবনা চিন্তাকে যাতে বাস্তবায়িত করার জন্য তারা যে সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আসে, তার ফলে দেখা যাচ্ছে আমাদের সমাজ এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু খুবই হিতকর হয়। এর জন্য দেখা যায় যে সেই সমস্ত ক্ষেত্রে জ্ঞানীগুণী ব্যক্তিদের সমাবেশ কিন্তু বিধান পরিষদে অনেক বেশি দেখা যায়। এরপরে আসে যে সকল শ্রেণীর স্বার্থ সংরক্ষণ হয়। এখানে দেখা যাচ্ছে যে আমরা এর আগে আলোচনা করেছি যে সমাজের সমস্ত সম্প্রদায়ের তাদের যে স্বার্থ, তাদের যে চিন্তাধারা এবং তাদের যে সমাজে পিছিয়ে পড়েছে তাদের যাতে সমাজের সমস্ত সম্প্রদায়ের সাথে একভাবে দেখা হোক, এই বিষয়ে তাদের কিন্তু চিন্তাধারাটা থাকে এবং সেই জন্য তারা দেখা যাচ্ছে তাদের সকলের শ্রেণীর স্বার্থ কিন্তু এখানে রক্ষা করা হয়ে থাকে। এই সমস্ত পয়েন্টগুলোর ভিত্তিতে কিন্তু আমরা মোটামুটি একটা যুক্তি বলতে পারি যে বিধান পরিষদ থাকলে কিন্তু ক্ষতি নেই, তাতে কি যে সমস্ত অঙ্গরাজ্যেরই একটা কিন্তু শাসন ব্যবস্থাটাকে সঠিকভাবে সম্পন্ন করা এবং সেই সঙ্গে সঙ্গে সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের জনগণ সেই শাসন ব্যবস্থা সম্পর্কে অবহিত হতে পারে এবং তাদের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার হয় এবং সেই সমাজে এবং অনেক বেশি পরিমাণে সমাজকে সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে এবং রাজ্যটাকে অনেকভাবে আগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এর বিপক্ষেও কিন্তু যুক্তি আছে যে সমস্ত অঙ্গরাজ্যে
বিধানসভা আছে, শুধু বিধান পরিষদ নেই, তারা যে সমস্ত যুক্তি কিংবা বিধান পরিষদ না থাকার পক্ষে যে সমস্ত যুক্তিগুলো বিধান পরিষদ না থাকার পক্ষে যে সমস্ত যুক্তি দেখানো হয় তারও কিছু কারণ আছে। কি সেই সমস্ত কারণগুলো? এখানে বলা হচ্ছে যে সংশোধনকারী, প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে এখানে সংশোধনকারী কক্ষ হিসেবে সফল নয়, মানে যে বিধানসভার যে সমস্ত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসেন এবং জনগণের হিতের জন্য এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আসেন, সেই জন্য তারা কিন্তু জনগণের হিতার্থে কিন্তু বিধানসভার প্রার্থীরা কিন্তু প্রতিনিধিরা কিন্তু কাজ করে থাকেন। সেই তুলনায় কিন্তু বিধান পরিষদে যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হন তারা যেহেতু পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন, তাই জনগণের কাছে তাদের কিন্তু দায়বদ্ধতা খুব কম থাকে, তাই তাদের কিন্তু যে চিন্তাধারা অনেক সময় উদাসীনতা দেখা দেয়, এই বলে কিন্তু তারা অনেকে বিপক্ষে কিন্তু এই বিধান পরিষদের বিপক্ষে কিন্তু অনেকে যুক্তি হিসেবে মন্তব্য করেছেন। এর পরের পয়েন্ট বলা যেতে পারে যে অনাবশ্যক, মানে অনেক সময় দেখা যাচ্ছে একটা পরের পয়েন্ট যে অঙ্গরাজ্যে যে সমস্ত অঙ্গরাজ্যে বিধানসভা আছে সেখানে যে কক্ষ আছে সেই কক্ষে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন তারাই কিন্তু সেই রাজ্যের জন্য কিন্তু হিতকর এবং তাদের দ্বারাই কিন্তু সেই রাজ্যের কিন্তু পরিচালিত হতে পারে। সেক্ষেত্রে যদি বিধান পরিষদ থাকা মানে সেই বিষয়ে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয় এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য দেখা যাচ্ছে সেখানে প্রার্থী যারা নির্বাচিত হয়ে আসেন তারা দেখা যাচ্ছে যে তারা সবসময় বিধান পরিষদকে জানাতে গিয়ে তাদের নিজেদেরই অনেক সময় দায়বদ্ধতা রাখতে পারে না, এই জন্য দেখা যাচ্ছে যে এই কক্ষটাকে অনেকে অনাবশ্যক বলে মনে করেন। এছাড়া কি বলছে যে বিধানসভার দ্বিতীয় কক্ষে পরিণত হয়েছে, বিধানসভায় দ্বিতীয় কক্ষে পরিণত হয়েছে, যেহেতু বিধানসভার প্রার্থীরাই এখানে যারা আর কি নির্বাচিত হয়ে যায় বিধান পরিষদে, সেখানকার প্রার্থীরাই বেশিরভাগই কিন্তু বিধানসভার কোনো না কোনো কক্ষে বিধানসভার প্রার্থীদের কাছ থেকেই তারা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে যান এবং সেই সংখ্যাগরিষ্ঠ সরকারেরই কিন্তু প্রতিনিধিরা থাকেন। তাই বিধানসভায় যে বিষয়ে আলোচনা হয় তার সাথে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিধান পরিষদেরও কিন্তু একই মত থাকে, যা অনেক সময় দেখা যাচ্ছে বিধান পরিষদ এবং বিধানসভা একটা কক্ষ হিসেবে কিন্তু দায়িত্ব অনেক বা ভূমিকা পালন করে থাকে এই ধরনের। এছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় অনিষ্টকর বলে অনেকে মন্তব্য করছে এবং অর্থহীন, মানে এখানে অর্থহীন বলতে যে এটা থাকলেও না থাকা সমান, তাই অনেকে কিন্তু বিভিন্নভাবেও কিন্তু এর মন্তব্য করেছেন। তাই আমরা বলতে পারি যে বিধানসভা এবং বিধান পরিষদের মধ্যে যদি আমরা তুলনা করতে পারি, বিধানসভা যেহেতু প্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়ে আসেন এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং নির্দিষ্ট সময়ের জন্য আসেন এবং জনগণের কাছে যখন তারা প্রতিনিধি হিসেবে আসেন তখন নির্দিষ্ট কিছু বিষয়কে সামনে রেখেই তারা ভোটের প্রতিনিধিরা নির্বাচিত হন, তাই তাদের দায়বদ্ধতা কিন্তু বিরোধ বিতর্কের ঊর্ধ্বে। সেই তুলনায় কিন্তু বিধান পরিষদেরও কিন্তু ভূমিকা কিন্তু আছে, একেবারে বিপক্ষ এবং পক্ষে যুক্তি দিয়ে কিন্তু আমরা যাই বলি না কিন্তু করি না কেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিধান পরিষদ যে সমস্ত অঙ্গরাজ্যে রয়েছে সেখানে সঠিকভাবে এবং সিদ্ধান্ত নিতে পারছে এবং সেই কিছু কিছু রাজ্য আছে যারা এই বিষয়ে কিন্তু যারা তখন দেখছে সোচ্চার হয়েছে তারা সেই সমস্ত অঙ্গরাজ্য থেকে বিধান পরিষদকে কিন্তু বিলুপ্তি ঘটিয়েছে। এবার আমরা আসছি যে বিধান পরিষদের গঠন। তোমাদের জানতে হবে যে বিধান পরিষদ কিভাবে গঠন করা হয়। যেহেতু আমরা পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যে বসবাস করি, পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যে থাকার জন্য আমাদের অঙ্গরাজ্যে কিন্তু বিধান পরিষদ প্রথম অবস্থায় ছিল, কিন্তু পরবর্তী সময়ে সেই বিধান পরিষদে কিন্তু বিলুপ্তি ঘটানো হয়েছিল। 1969 সালে ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গ নয় পাঞ্জাবেও কিন্তু এভাবে বিলুপ্তি ঘটানো হয়েছিল। ফলে দেখা যাচ্ছে যে বিধান পরিষদের গঠন সম্পর্কে আমাদের একটু জানার দরকার, তার কারণ না হলে তোমাদের আগামীতে বুঝতে পারবে না যে বিধান পরিষদ জিনিসটা কি। এ বিষয়ে আমরা আলোচনা করছি। সাধারণত আমরা বিধান পরিষদ সম্পর্কে আলোচনার সময় আগে বলতে চাই যে সমস্ত অঙ্গরাজ্যে দুটি কক্ষ আছে তার উচ্চ কক্ষে বলা হয় বিধান পরিষদ এবং যে সমস্ত অঙ্গরাজ্যে একটি কক্ষ থাকে তার নিম্ন কক্ষকে বলা হয় বিধানসভা। সেহেতু বিধানসভা এবং বিধান পরিষদের বিধান পরিষদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সংবিধান 171 নং ধারায় অনুসারে এবং তবে পার্লামেন্ট আইন করে বিধান পরিষদকে গঠনতন্ত্র সম্পর্কিত বিষয়দ্বয় পরিবর্তন সাধন করতে পারে। এবার এই বিধান পরিষদের সদস্য সংখ্যা কত হবে সেই সম্পর্কে কিন্তু একটা রীতি কিন্তু আছে, যে বলা হয়েছে যে বিধান পরিষদের সদস্য সংখ্যা 40-এর কম হবে না, আবার বিধান পরিষদের সদস্য সংখ্যা 40-এর কম হবে না এবং আর একটা নিয়ম পালন করা হয়ে থাকে যে বিধানসভার যতজন সদস্য আছে তার 1/3-এরও বেশি হবে না। ধরো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 294, তার 1/3 যদি আমরা এখানে ধরে থাকি যে মোটামুটি তোমার কতজন 70-80 জন বা তার বেশি, 100-এর অধিক কিন্তু হতে পারবে না, 80-র বেশি কিন্তু বা 90-এর বেশি কিন্তু হতে পারবে না। তার কারণ হচ্ছে যে 1/3 বলতে 90 কি 100-র মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্য সংখ্যা কিন্তু থাকতো, যদি পশ্চিমবঙ্গে যদি বিধান পরিষদ থাকতো। তার কারণ হচ্ছে 1/3-এর বেশি হওয়া যাবে না এবং 40-এর কিন্তু কম হলে হবে না, তাহলে সেই অঙ্গরাজ্যে বিধান পরিষদ থাকতে পারে না। এবার আমরা আসছি যে এর বিধান পরিষদের যে গঠনের তো সংখ্যাটা তো আমরা বললাম, এবার এই যে 40 জনের অধিক এবং 1/3-এর বেশি হবে না, সেটা এই প্রতিনিধিরা কিভাবে আসেন এবং কেন
কেন আসেন, এবং সেটা আমরা একটু আলোচনা করবো, তাহলে এবার বুঝতে পারবে, ভালো করে বুঝবে। এখানে বলা হচ্ছে যে বিধান পরিষদের নির্বাচিত এবং মনোনীত উভয় ধরনেরই সদস্য থাকেন। কিছুজন আছে নির্বাচিত এবং কিছুজন আছেন মনোনীত। এবার কিভাবে আসেন? মোটামুটিভাবে 5/6 সদস্য নির্বাচিত হন, তবে এই নির্বাচন পরোক্ষ। বাকি 1/6 সদস্যকে রাজ্যপাল নির্বাচিত করেন। ফলে দেখা যাচ্ছে যে এই বিধান পরিষদের 1 নম্বর বলছে যে বিধান পরিষদের 1/3 কাছাকাছি সদস্য বা মিউনিসিপ্যালিটি, জেলা বোর্ড ও অন্যান্য স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের সদস্য দ্বারা নির্বাচিত হন। বিধান পরিষদের 1/3 বলতে দেখা যাচ্ছে বিধান পরিষদ যদি আমাদের কলকাতায় যদি অবস্থিত হয়, তাহলে কলকাতার যে মিউনিসিপ্যালিটি আছে এবং সেই জেলা বলতে যদি সেটা কলকাতা জেলা হয়, কিংবা দেখা যাচ্ছে যদি সেটা যদি অবস্থান যদি উত্তর 24 পরগনায় হয়, তাহলে সেই উত্তর 24 পরগনার জেলা বোর্ডের সদস্য এবং উত্তর 24 পরগনার যে জায়গায় সেটা অবস্থান হবে তার পার্শ্ববর্তী মিউনিসিপ্যালিটি থেকে এবং স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান থেকে এই সদস্যরা কিন্তু নির্বাচিত হয়ে আসবেন। এরপরে বলা হচ্ছে 1/3 কাছাকাছি সদস্যকে নির্বাচিত করেন বিধানসভার সদস্যরা। মানে 1/3 কাছাকাছি সদস্যকে নির্বাচিত করেন বিধানসভার সদস্যরা, মানে যে জায়গায় বিধান পরিষদ সেটা যদি তোমার সল্টলেকেই হতে পারে কিংবা কলকাতায় যদি হতে পারে, তাহলে সেখানকার যে কাছাকাছি যে ওর আশেপাশে যে এলাকায় এমএলএ বা রয়েছে তারা কিন্তু সেই সদস্যদেরকে কিন্তু নির্বাচিত করবেন। ফলে দেখা যাচ্ছে যে এখানে এছাড়া বলছে সবার সদস্য নন এমন ব্যক্তিদের ভিতর থেকে বিধান পরিষদের সদস্যদের নির্বাচিত করতে হয়। সবার সদস্য না বলতে বিধানসভার সদস্য নন, বিধানসভার সদস্য হলে তাকে কিন্তু হবে না, বিধানসভার সদস্য নন এমন ব্যক্তিরা কিন্তু নির্বাচিত হতে পারেন। এছাড়া বলা হচ্ছে যে 1/12 কাছাকাছি সদস্যকে নির্বাচিত করেন স্নাতকরা মানে গ্র্যাজুয়েট বলতে তোমরা এখন যারা বিএ ক্লাসে পড়ছো, তোমরা যখন বিএ ক্লাসে পাস করবে তারপরে তোমাদের মতনই যারা গ্র্যাজুয়েট তারা। এরপরে বলছে 3 বছর বা তার অনেক আগেই যারা স্নাতক হয়েছেন তারাই কেবল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। 3 বছর বা তার অনেক আগেই যারা স্নাতক হয়েছেন, 3 বছর যারা এই ধরো আজকে 2020 তার আগে 2017 সালে যারা পাস করেছেন গ্র্যাজুয়েট, তারাই কিন্তু এই নির্বাচনের সাথে যুক্ত হতে পারবে। এছাড়া বলা হয়েছে যে তারাই কেবল নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আর 1/12 কাছাকাছি সদস্যকে নির্বাচিত করেন শিক্ষকগণ, মানে টিচার্সরা যারা, তারা কিন্তু 1/12 নির্বাচিত করেন। তবে যারা অন্তত 3 বছর অর্থাৎ 3 বছর যাবৎ শিক্ষকতার কাজে যুক্ত আছেন, মানে 3 বছর বলতে 2017 সালের পরের থেকে যারা যুক্ত আছেন, যদি এই 20 সালে যদি ভোট হয় তারা কিন্তু সেই ভোট দিতে পারবে। তার আগের তো আছেই, তার আগের তো 3 বছর আগে যারা চাকরি পেয়েছে তারা তো দেখা যাচ্ছে তারা তো ভোট দেবেনি। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, বাকি প্রায় 1/6 সদস্যকে মনোনীত করেন রাজ্যের রাজ্যপাল, মানে সেই অঙ্গরাজ্যের যিনি রাজ্যপাল আছেন তিনি 1/6 প্রতিনিধিকে তিনি কিন্তু মনোনীত করেন। সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা, সমবায় আন্দোলনের ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের থেকে রাজ্যপাল এই মনোনয়ন করেন। সাধারণত প্রচলিত রীতি অনুসারে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমেই রাজ্যপাল এই মনোনয়ন কার্য সম্পাদন করে। রাজ্যপাল এই মনোনয়ন ক্ষমতা প্রয়োগের ব্যাপারে আদালতের কোনো এখতিয়ার নেই। যারা দেখা যাচ্ছে যে আর 5টা কিন্তু এর আগে যে সমস্ত আমরা পঞ্চায়েত বলি, পৌরসভা বলি, কিংবা যে কোনো বিষয়ে কিন্তু যে ধরনের আমরা কিংবা নির্বাচন কমিশনার বলো কিংবা যে কোনো বিষয় সংস্থা, সরকারি সংস্থার যেগুলো গঠন বা আমরা আলোচনা করেছি, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টার কিন্তু আলোচনা বিধান পরিষদের কিন্তু গঠনের যে আলোচনাটা করছি কিংবা যে অংশ করে ভাগ করে বলা হচ্ছে, এটা কিন্তু খুব টাফ। এটা কিন্তু 2-1 পড়লে কিংবা 2-1 শুধু শুনলে হবে না, এটা কিন্তু ভালো করে মনেও রাখতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে তা নাহলে কিন্তু মনে থাকবে না। সালে দেখা যাচ্ছে যে এই বিধানসভার এই যে নির্বাচনে যেটা মনোনয়ন হচ্ছে, এটা কিন্তু বেশিরভাগটাই কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের এবং বিভিন্ন কাছাকাছি যে জায়গায় বা যে এলাকায় অবস্থিত সেই ব্যক্তিদেরকে নিয়ে গিয়ে কিন্তু এই বিধান পরিষদের গঠন কিন্তু হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মনোনয়নটা যেটি করছে সেটি একমাত্র রাজ্যপাল করছেন, সেটা মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে। আর বাদ বাকি দেখা যাচ্ছে সমাজের যে সমস্ত সম্প্রদায় বা শিক্ষিত সম্প্রদায় আছেন কিংবা যে সমস্ত এলাকায় এই বিধান পরিষদটা আছে তার আশেপাশের এলাকার থেকে ব্যক্তিরাই বেশিরভাগ জনই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে। এবার আমরা তো দেখলাম তো এই প্রার্থীরা তো এতজন তো মোটামুটি এইভাবে অংশ করে নির্বাচিত হলেন, কিন্তু এদের যোগ্যতা কি? যে সমস্ত ব্যক্তিরা এই নির্বাচনে প্রার্থী হবেন বা তাদেরকে মনোনয়ন করবেন তাদের যোগ্যতাগুলো কি? সাধারণত যোগ্যতা বলতে বলা হয়েছে সংবিধান 173 নং ধারায় উল্লেখ করা হয়েছে যে বিধান পরিষদের সদস্য হতে গেলে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নাগরিক না হলে কিন্তু তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আর কমপক্ষে 30 বছর বয়স্ক তাকে হতে হবে এবং পার্লামেন্ট কর্তৃক ঘোষিত অন্যান্য যোগ্যতা সম্পন্ন হতে হবে। তবে সরকারের কোনো লাভজনক
পদে আসীন ব্যক্তি বা আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ঘোষিত ব্যক্তি বিধান পরিষদের সদস্য হতে পারে না। বিকৃত মস্তিষ্ক বলতে দেখা যাচ্ছে যে তিনি আর স্বাভাবিক মানুষের মতন আচরণ করতে পারছেন না, যে কোনো তাকে বিকৃত মস্তিষ্ক বলা হচ্ছে। এবং দেউলিয়া বলতে দেখা যাচ্ছে যে তার স্থাবর অস্থাবর এবং তার কিছুই নেই, দেখা যাচ্ছে যে সে একটা একদম পুরোপুরি ভবঘুরের মতনই, সেইরকম কোনো ব্যক্তিকে কিন্তু এরকম নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। তাছাড়া কোনো ব্যক্তি একই সঙ্গে বিধানসভা বা বিধান পরিষদের সদস্য হতে বা একাধিক রাজ্যে বিধান পরিষদের সদস্য হতে বা বিধান পরিষদ বা সাংসদের কোনো একটি কক্ষে সদস্য হতে পারে না। তার মানে তিনি যদি একটা বিধান পরিষদের সদস্য হন, তাহলে তার সাথে যুক্ত হতে গেলে কিন্তু তিনি কিন্তু সেই অঙ্গরাজ্যের বিধানসভাই হোক বা অন্য অঙ্গরাজ্যের বিধানসভা বা বিধান পরিষদই হোক বা কেন্দ্রের পার্লামেন্টের রাজ্যসভা বা লোকসভা কোনো কক্ষেরই কিন্তু তিনি সদস্য হতে পারবেন না, এবং তার পাশাপাশি তিনি কিন্তু কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না। এই সমস্ত ক্রাইটেরিয়া বা এই সমস্ত যোগ্যতাগুলো যদি তিনি থাকে, তাহলে তিনিই একমাত্র এই প্রার্থী হিসেবে বা এই পদের জন্য তিনি যোগ্য। এরপরে আসছে যে মেয়াদ। বিধান পরিষদের সাধারণত মেয়াদ হচ্ছে এটা একটা স্থায়ী কক্ষ, মানে নির্দিষ্ট করে কিন্তু কোনো সদস্য কিন্তু মানে টার্ম নেই। যেমন আমরা বিধানসভা কিংবা লোকসভার ক্ষেত্রে দেখি, সেখানে কার্যকাল হচ্ছে 5 বছর। কার্যকাল তারপরে আবার নির্বাচিত হয় এবং নির্বাচনের পরে সেই প্রার্থীরা নতুন করে আসেন এবং তারা আবার নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করে থাকেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লোকসভার ক্ষেত্রে, এখানে বিধান পরিষদের ক্ষেত্রে এখানে মেয়াদ বলা হয়েছে এটা একটি স্থায়ী কক্ষ। যেমন রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, বিধান পরিষদ একটি স্থায়ী কক্ষ, মানে একে ভেঙে ফেলা যায় না, কোনো নির্দিষ্ট টার্ম নেই। যদিও এখানে দেখা যাচ্ছে যে এই কক্ষকে একেবারে ভেঙে দেওয়া যায় না। বিধান পরিষদের 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করে থাকেন। যেমন রাজ্যসভার ক্ষেত্রে আমরা যেমন দেখেছি যে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করে আবার নির্বাচন হয়, তখন তাদের কার্যকাল থাকে 6 বছর। এখানেও তাই, এখানে বলা হচ্ছে যে এই সমস্ত শূন্য স্থানে নতুন সদস্য নির্বাচিত হন, তবে এই যে অবসর গ্রহণকারী সদস্যরা পুনরায় নির্বাচিত হতে পারেন। রাজ্য বিধান পরিষদের সদস্যদের কার্যকাল 6 বছর। মানে রাজ্য কেন্দ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্যসভার সদস্যরা যেভাবে নির্বাচিত হন, এখানে রাজ্যের ক্ষেত্রে রাজ্য বিধান পরিষদের সদস্যরা সেইভাবে নির্বাচিত হন। তারা দেখা যাচ্ছে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য এখানে অবসর গ্রহণ করেন, আবার নতুন করে নির্বাচন হয়, এবং এই নির্বাচনে তারা দেখা যাচ্ছে যে সমস্ত প্রার্থীরা এখানে অবসর গ্রহণ করেন তাদের মধ্যে তারা চাইলে আবার তারা নির্বাচিত হতে পারেন, এবং তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। কিন্তু বিধান পরিষদ কিন্তু একটি স্থায়ী কক্ষ, সদস্যদের কার্যকাল 6 বছর, আর বিধান পরিষদের স্থায়ী কিন্তু সদস্যরা কিন্তু এটা 6 বছরের জন্য নির্বাচিত হন, এবং বাদবাকি বিধান পরিষদ কিন্তু স্থায়ী কক্ষ। আবার বারবার বলছি, আর বিধানসভার ক্ষেত্রে কিন্তু 5 বছরই সদস্যদের কার্যকাল, এবং বিধানসভার টার্মও কিন্তু 5 বছর। এর মধ্যে যদি চাইলে সেটা ভেঙেও যেতে পারে, আবার দেখা যাচ্ছে যে সেটা সময় আবার বাড়ানো যেতে পারে। এরপরে আসছি তাহলে বিধানসভার এই যে সদস্যদের গঠনটা বললাম, এবং তাদের সদস্যদের কতজন সদস্য নিয়ে গঠিত হয় এবং তার যোগ্যতা কি, এবং তার মধ্যে থেকে এবার সভাপতি এবং সভাধিপতি কে হন। বিধান পরিষদের কাজকর্ম পরিচালনা করার জন্য একজন সভাপতি থাকেন এবং একজন সভাধিপতি থাকেন, মানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থাকেন, চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান থাকেন। বিধান পরিষদের সদস্যরা নিজেদের ভেতর থেকে এদের নির্বাচিত করেন। বিধান পরিষদের যখন গঠন করা হয়, যখন সদস্যরা এক জায়গায় মিলিত হয়, তাদের মধ্যে থেকে নিজেরাই একজনকে সভাপতি এবং একজনকে ডেপুটি চেয়ারম্যান মানে সহসভাপতি হিসেবে নির্বাচিত করেন, এবং তিনিই কিন্তু সবার কার্য পরিচালনা করে থাকেন। এবং তিনি যদি সবাই উপস্থিত না থাকেন, তখন তাদের মধ্যে থেকে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে সবাই সভাপতিত্বের দায়িত্ব পালন করতে হয়। এইভাবে সভাটা পরিচালনা করা হয়ে থাকে। যেমন রাজ্যসভার ক্ষেত্রে যেমন রাজ্যসভা যিনি সভাপতি করেন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি, এবং তার অনুপস্থিতিতে দেখা যাচ্ছে যে সহসভাপতি তিনি কিন্তু সেই অধিবেশনটা পরিচালনা করে থাকেন। এবার রাজ্য বিধানসভার সভাপতি এবং সহসভাপতি পদচ্যুতির বিষয়ে সংবিধানে 183 নং ধারায় বিস্তারিত বর্ণনা আছে। বিধান পরিষদের সদস্য পদ হারালে সভাপতি ও সহসভাপতি পদে থাকা যায় না। সভাপতি এবং সহসভাপতির পদত্যাগপত্র পেশ করতে হন। এই দুই পদাধিকারী পদচ্যুত করতে পারেন। এই পদচ্যুতির জন্য প্রস্তাব গ্রহণ করতে পারে সংশ্লিষ্ট প্রস্তাব উত্থাপনের জন্য 14 দিন ওই যে সভাপতি এবং সহসভাপতি যারা আছেন তাদের যেভাবে তাদেরকে পদচ্যুতি করেন সেই কক্ষের সদস্যরাই, তার জন্য 14 দিন আগে একটা নোটিশ আনতে হয় তার বিরুদ্ধে যে তাকে পদচ্যুতি করা হবে। সেই বিষয়ে তাকে নোটিশ নিয়ে আসার পরে তার কোনো আলোচনা করা হয়, এবং আলোচনার পরে দেখা যাচ্ছে যে সে যদি তার সমর্থনের সংখ্যাগরিষ্ঠ সেই কক্ষের বিধান পরিষদের বেশিরভাগ সদস্যরাই যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি এই পাস হয় যে বিলটি বা ভোটাভুটিতে যে তাকে পদচ্যুতি করা হোক, তাহলে তিনি পদচ্যুতি হয়ে থাকেন। তাহলে এই কথাটুকু শুধু কিন্তু বিধান পরিষদের বিষয়ে কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং এইভাবে কিন্তু পুরোপুরি বিধান পরিষদটা পরিচালিত হয়। এই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম বিধান পরিষদ, যেহেতু তোমাদের একটা কনফিউশন বা তোমাদের একটা জানার বিষয় ছিল।
এবার আমরা আসছি বিধানসভা। সাধারণত আমরা যে বিষয়টা নিয়ে এবার আলোচনায় আসছি সেটা হচ্ছে বিধানসভা। সাধারণত প্রত্যেক অঙ্গরাজ্যেই ভারতবর্ষে যে একটা করে বিধানসভা আছে, বিধান পরিষদ সব অঙ্গরাজ্যে নাও থাকতে পারে, কিন্তু বিধানসভা কিন্তু প্রত্যেক অঙ্গরাজ্যে আছে। এবং এই বিধানসভাকে কেন্দ্র করে কিন্তু সেই অঙ্গরাজ্যের পুরো শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থাটা কিন্তু পরিচালিত হয়, এবং সেই অঙ্গরাজ্যে কিন্তু শাসনটা আগামী দিনে কি থাকবে না থাকবে সমস্তটা কিন্তু এই বিধানসভাকে নিয়েই আলোচিত হয়েছে। সংবিধানে 168 নং ধারা এখানে বিধানসভা বিষয়ে কিন্তু আলোচনা, তো আমরা অঙ্গরাজ্যে একটা করে আইনসভা থাকবে, কিন্তু বিধানসভা আইনসভা থাকবে বলা হয়েছে, কিন্তু বিধানসভার বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে সংবিধানে 170 নং ধারা অনুসারে। এই ধারায় বলা হয়েছে সংবিধান অনুসারে কোনো অঙ্গরাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা 60-এর কম হবে না, আবার 500-রও বেশি হবে না, মানে 60-এরও কম নয়, আবার 500-রও বেশি হবে না। রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা সংশ্লিষ্ট রাজ্যের জনগণনার ভিত্তিতে নির্ধারণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে সংবিধান 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম কিন্তু পূর্ণ অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংবিধানের বিশেষ বিধান অনুসারে সিকিমে কিন্তু সেই অঙ্গরাজ্যের যে সিট সংখ্যা কিন্তু 30তম, কিন্তু আমাদের এখানে আলোচনার কি বলা হয়েছে যে কোনো অঙ্গরাজ্যের সদস্য সংখ্যা 60-এর কম হবে না, আবার 500-এর বেশি হবে না, কিন্তু সিকিমের অঙ্গরাজ্যের সদস্য সংখ্যা কিন্তু 30। তার কারণ সিকিমের যে জনগণনা তার ভিত্তিতে 30 জনের বেশি কিন্তু প্রার্থীপদ বা প্রার্থী দেওয়া যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে দেখা যাচ্ছে সেখানকার জনগণনার ভিত্তিতে যতগুলো যেরকম পরিমাণের প্রতিনিধিত্বের প্রয়োজন সেই ভিত্তিতে কিন্তু পশ্চিমবঙ্গের তোমার অঙ্গরাজ্যের যে আইন বিধানসভা সেখানে কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্রতিনিধি আছেন। সেই হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 294, এবং রাজ্যপাল কর্তৃক মনোনীত একজন ইঙ্গ ভারতীয় নিয়ে মোট সদস্য সংখ্যা 295। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বর্তমানে এখানে আমরা দেখছি যে অনুরূপভাবে মিজোরাম, অরুণাচল প্রদেশ, এখানে এইসব যে নর্থ ইস্টে যে সমস্ত অঙ্গরাজ্যগুলো রয়েছে তাদের কিন্তু বেশিরভাগই সদস্য সংখ্যা কিন্তু 30-এর কম। তার ফলে দেখা যাচ্ছে 30-এর কম কিংবা 30-এর বেশি, ফলে সেই হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো অঙ্গরাজ্যের যে আমরা যে নীতিটা আছে যে 60-এর কম এবং 500-এর বেশি হবে না, 60-এর কম এবং 500-এর বেশি হবে না, সেটা কিন্তু এখানে সবসময় কিন্তু মানা হচ্ছে না বা সেটা কিন্তু লঙ্ঘিত হয়েছে। সাধারণত বিধানসভার সদস্যরা কিন্তু প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন। আগামী কয়েক বছর যখন তোমাদের 18 বছর প্রাপ্ত বয়স্ক যখন পূর্ণতা পাবে, তখন দেখবে তোমরা তখন ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু ভোটার কার্ড পাবে এবং ভোট দিতে পারবে। তখন দেখা যাবে তোমরা নিজেরাই কিন্তু যে তোমাদের এলাকায় যিনি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে প্রার্থী হবেন তাকে তোমরা নির্বাচিত করতে পারবেন। তার ফলে দেখা যাচ্ছে তোমরা প্রত্যক্ষভাবে কিন্তু তোমাদের প্রতিনিধিকে কিন্তু নির্বাচিত করতে পারছো। সেই হিসেবে যদি আমরা বলতে পারি যে বিধানসভার সদস্যগণ সার্বিক প্রাপ্তবয়স্কের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন জনগণের দ্বারা 5 বছরের জন্য। এই নির্বাচনের জন্য সমগ্র রাজ্যকে ভৌগোলিকভাবে কতগুলি নির্বাচনী এলাকায় বা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সির ভিত্তিতে ভাগ করা হয়। মানে আমাদের পশ্চিমবঙ্গের যতগুলি ধরো সমস্ত অঙ্গরাজ্যের এলাকাটাকে কিন্তু 294 জন যেহেতু নির্বাচিত হয়ে আসেন, সেই 294টা নির্বাচনী এলাকায় কিন্তু ভাগ করা হয়। এটা কিন্তু ভাগটা করা হয় কিন্তু ভৌগোলিকতার ভিত্তিতে। যেমন দেখা যাচ্ছে যে নর্থ 24 পরগনাকে 4টে এলাকায় ভাগ করা হয়েছে, কি 6টা এলাকায় ভাগ করা হয়েছে, এই এলাকাটা নিয়ে এই একজন প্রার্থী দাঁড়াচ্ছে, ওই এলাকাটা আর একজন প্রার্থী দাঁড়াচ্ছে। এইভাবেই কিন্তু ভৌগোলিকভাবে কিন্তু তাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে একজন করে কিন্তু প্রার্থী নির্বাচিত হন। এখানে সাধারণত বলা হয়েছিল যে সাধারণত 75,000 জনসংখ্যা পিছু একজন সদস্য নির্বাচনের ব্যবস্থা করা হয়। 75,000 কিন্তু আজকে আমরা যেটা বলছি 75,000-এ কিন্তু হবে না। তার কারণ কি, যখন এই সংখ্যাটা গণনা করা হয়েছে তখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা কিন্তু খুবই কম ছিল। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের প্রত্যেক অঙ্গরাজ্যেরই কিন্তু জনসংখ্যা সেই হিসেবে কিন্তু কম ছিল। সেটা 1971 সালে জনগণনার ভিত্তিতে কিন্তু ঠিক করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা কিন্তু 75 হবে না, সেটা কম করে না হলেও কিন্তু 7.5 লাখ করে করলে তাই হয় ভালো, তা না হলে কিন্তু হবে না। কম করে প্রায় 2-3 লাখ কি 5 লাখের অধিক, তা না 74,000 কিন্তু এখন হবে না। সেহেতু সেই হিসেবে কিন্তু তখনকার মতনই কিন্তু 294 জন সিট সংখ্যা রয়েছে। তাহলে এখনকার ভিত্তিতে যদি এই সংখ্যাটা হিসেব করে তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু 75,000 পিছু যদি একজন প্রার্থী হয়, তাহলে এই সংখ্যাটা কম করে পশ্চিমবঙ্গের বিধানসভায় 1200 থেকে 1500 জন কিন্তু প্রার্থীপদ এসে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে নির্বাচনী এলাকার মধ্যে ভোটদাতার সংখ্যার ব্যাপারেও কিন্তু মোটামুটি সমতা রাখার ব্যবস্থা করা হয়। প্রত্যেক এলাকায় কিন্তু ভাগ করা হয় তখনকার ভিত্তিতে 75,000 জনসংখ্যা পিছু একজন করে প্রার্থী, সেই হিসেবে যতজন প্রার্থী হবে সেই হিসেবে পশ্চিমবঙ্গের বিধানসভার ততজন প্রার্থী কিন্তু নির্বাচিত হবেন। এখানে বলা হয়েছে সাধারণত বিধানসভার মোট জনসংখ্যার মধ্যে একটি নির্দিষ্ট অংশে রাজ্যের তপশিলি জাতি
উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীদের জন্য তপশিলি জাতি উপজাতিদের জন্য কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি যে সংবিধানে কিন্তু চালু হওয়ার পর থেকে কিন্তু প্রতি 10 বছর অন্তর ভারতের সংবিধানে যে তপশিলি জাতি, এসসি এসটি এবং ইঙ্গ ভারতীয় সম্প্রদায়দের জন্য একটা আসন সংরক্ষণের ব্যবস্থা আছে, যেহেতু তারা সমাজের মূল স্রোতের থেকে কিন্তু পিছিয়ে এবং তাদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব আনার মধ্যে দিয়ে সেই সম্প্রদায়ের মানুষরা যাতে আগামী দিনে তাদের সমাজের মূল স্রোতে ফিরতে পারে এবং তাদের শিক্ষা এবং আর্থিক দিক থেকে তারা যাতে আরও আগিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু তাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুধু রাজ্য বিধানসভায় নয়, এখানে লোকসভাতে আছে, রাজ্যসভাতেও আছেন এবং তাছাড়া দেখা যাচ্ছে পৌরসভা এবং পঞ্চায়েতগুলির নির্বাচনের ক্ষেত্রেও এই প্রার্থীরা কিন্তু আছেন। ফলে দেখা যাচ্ছে যে এখানে বর্তমানে ভারতের রাজ্য বিধানসভায় তপশিলি জাতি এবং উপজাতিগুলির জন্য প্রায় 557টি আসন আছে। 557টি আসন আছে হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যতগুলি অঙ্গরাজ্য আছে সেখানে সবকটিতে প্রায় 557টি তপশিলি জাতিদের জন্য সংরক্ষণ আছে এবং দেখা যাচ্ছে যে কম করে 293টি আসন আছে হচ্ছে 303টি আসন আছে হচ্ছে তোমার তপশিলি উপজাতিদের জন্য। মানে সেটা কিন্তু প্রত্যেক অঙ্গরাজ্যের সমস্ত প্রার্থী যারা তপশিলি জাতি এবং উপজাতি যারা নির্বাচিত হন সেই সংখ্যাটা মিলিয়ে 557 এবং তপশিলি উপজাতিদেরও তেমনি সমস্ত অঙ্গরাজ্যে যারা নির্বাচিত হন তাদের সংখ্যাটা 303। এছাড়া বলা হয়েছে যে এছাড়া কি সংবিধানের 333 নং ধারা অনুযায়ী সংবিধানের 331 নং ধারা অনুযায়ী এই যে মোটামুটি এই যে সম্প্রদায় আছে যারা হচ্ছে তোমার তপশিলি জাতি যারা, তারা কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। এছাড়া দেখা যাচ্ছে 333 নং ধারা অনুযায়ী এই যে অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গ ভারতীয় সম্প্রদায় তারা কিন্তু নির্বাচিত হয়ে থাকেন, এই রাজ্যপালের দ্বারা মনোনীত হয়ে থাকেন। এবার অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গ ভারতীয় কি, এটা তো প্রশ্ন থাকতেই পারে, অনেকে হয়তো জিজ্ঞাসা থাকতেই পারে স্যার যে কি এটা কি। ইঙ্গ ভারতীয় সম্প্রদায় বলতে এখানে বোঝাচ্ছে ধরো যখন ব্রিটিশরা আমাদের দেশে যখন এখানে শাসন করতে এসেছিলেন তখন দেখা যাচ্ছে ব্রিটিশদের মতো ভারতের বাইরের ধরো দেখা যাচ্ছে ইউরোপীয় কোনো কান্ট্রির কোনো দেশের মানুষ যদি এখানে বসবাস করতে, ধরো এখানে এসে যখন ব্রিটিশ শাসন থাকাকালীন সময় এখানে এসেছেন, আসার পরে তিনি ধরো এখানে স্থায়ীভাবে বসবাস করছেন, তার ফলস্বরূপ তিনি এখান থেকে তার দেশে ফিরে যাননি। ফলে তিনি যখন এই দেশে থাকাকালীন অবস্থায় তার যে সন্তানটি এখানে হয়েছেন তিনি কিন্তু দেখা যাচ্ছেন এই দেশের হিসেবে তিনি কিন্তু একজন ইঙ্গ ভারতীয়, তার কারণ তিনি কিন্তু এই দেশে থাকাকালীন অবস্থায় তার জন্ম হয়েছেন বলে কিন্তু তিনি ইঙ্গ ভারতীয়। এই ইঙ্গ ভারতীয় সম্প্রদায়টা কিন্তু ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন ছিল তাদের কিন্তু একটা বিশাল কিন্তু সংখ্যা এখানে থাকতো। পরবর্তী সময়ে প্রচুর সংখ্যক ব্রিটিশরা যারা কিন্তু এদেশ ছেড়ে চলে গেছে, তা সত্ত্বেও কিন্তু কিছু সংখ্যক ইঙ্গ ভারতীয় সম্প্রদায় কিন্তু এখনো ভারতবর্ষে কিন্তু আছে। তাই তাদের যখন দেখা যাচ্ছে সমস্ত ভারতীয় সরকারি ব্যবস্থায় তাদের কিন্তু একটা বিশেষ কিন্তু ভূমিকা কিন্তু পালন করতে, ফলে তাদের যে সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের জন্য একজন করে প্রতিনিধি কিন্তু মনোনয়নের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যোগ্যতা। এবার আমরা আসছি যে তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে ইঙ্গ ভারতীয় সম্প্রদায়েরও কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর তাদের কিন্তু সিট সংখ্যার যে তাদের কিন্তু সেটা কিন্তু বাড়িয়ে, যেমন হচ্ছে তপশিলি জাতি, উপজাতি এবং ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য প্রতি 10 বছর অন্তর তাদের সিটগুলোকে এরকমভাবে পুনর্নবীকরণ করা হয়, যাদের যেরকম 2020 সালে 25শে জানুয়ারি পর্যন্ত ছিল যে তাদের সিট সংখ্যা এই অপরিবর্তিত থাকবে, আগামী আবার বাড়িয়ে দিয়ে করা হয়েছে 2030 সাল। এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলস্বরূপ দেখা যাচ্ছে যে এইভাবেই কিন্তু বিধানসভায় এবং বিধানসভায় এবং রাজ্য তোমার সংসদের মানে পার্লামেন্টের লোকসভায়ও এরকমভাবে কিন্তু প্রতিনিধিরা কিন্তু নির্বাচিত হন এসসি এসটি এবং ইঙ্গ ভারতীয়। এবার আসছে সদস্যদের যোগ্যতা, মানে যারা হচ্ছে মন্ত্রিসভার বা রাজ্য বিধানসভার যারা প্রার্থী হবেন তাদের কি কি যোগ্যতা। আমরা বিধান পরিষদের যোগ্যতা দেখেছি তাদের প্রার্থীদের, এক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রেও কিছু যোগ্যতা আছে। যে তেমন প্রথম পয়েন্ট হচ্ছে তাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তার পক্ষে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে এবং তাকে লোকসভা বা পার্লামেন্টের সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন তাকে হতে হবে। এছাড়া কি বলা হচ্ছে, একসঙ্গে তিনি কোনো ব্যক্তি একসঙ্গে বিধানসভা বা পার্লামেন্টের সদস্য থাকতে পারেন না, তেমনি একাধিক রাজ্য আইনসভার সদস্য থাকা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্য বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীকে জমানত হিসেবে 5,000 টাকা জমা রাখতে হয়, আর তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের জন্য এই জমানতের পরিমাণ হলো 2,500 টাকা, মানে 50% লেস করা হয়েছে। যে তাকে কিন্তু একটা প্রার্থী হিসেবে তাকে যখন নির্বাচনে আসতে হবে তার কিন্তু এই জমানত একটা টাকা কিন্তু বন্ডে রাখতে হয়। যদি তিনি প্রার্থী যদি সেই
প্রার্থী যদি জিতে যান তাহলে তার আর টাকাটা তার আর ফেরত পাওয়া যায় না, কিন্তু তার টাকাটা কিন্তু তাহলে ঠিক আছে তিনি ফেরত পান। আর তিনি যদি হেরে যান তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেই জমানত কিন্তু বাজেয়াপ্ত হয়ে যায়। এছাড়া তাকে কি বলা হচ্ছে যে আদালত কর্তৃক দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন বলে ঘোষিত কোনো ব্যক্তি সদস্যপদ প্রার্থী হতে পারে না। এর আগে আমরা আলোচনা করেছি বিকৃত মস্তিষ্ক বলতে কি বোঝায় এবং দেউলিয়া বলতে কি বোঝায়। এছাড়া তিনি বলছেন কোনো সরকারি লাভজনক পদে তাকে অধিষ্ঠিত থাকা চলবে না। তেমন কোনো পদে অধিষ্ঠিত থাকলে প্রার্থী আবার আগে তাকে ছাড়তে হবে। যদি কোনো প্রার্থী যদি কোনো লাভজনক বলতে দেখা যাচ্ছে কোনো একটা ব্যবসায়ী হোক বা সরকারের কোনো একটা পদস্থ আধিকারিক, তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে দেখা যাবে তাকে সেই পদে তাকে ইস্তফাপত্র দিয়ে তাকে কিন্তু তারপরে প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দিতে হবে। তা না হলে কিন্তু তিনি সেই পদে কিন্তু প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবেন না। সাধারণত এই সমস্ত কাজগুলোই কিন্তু মোটামুটি এখানে বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য কিন্তু এইগুলোই কিন্তু প্রয়োজন, এবং এই বিধান পরিষদের বিধানসভার ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু প্রয়োজন। এছাড়া কার্যকাল আমরা যদি আলোচনা করি যে কার্যকাল হচ্ছে বিধানসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 5 বছর, এবং এক্ষেত্রে 5 বছর একটি অস্থায়ী পরিষদ, এখানে যেহেতু একটি অস্থায়ী কক্ষ, প্রতি 5 বছর অন্তর কিন্তু বিধানসভা নির্বাচন হয়, এবং এই নির্বাচনের আগেও কিন্তু বিধানসভা কিন্তু ভেঙে যেতে পারে। মানে বিধানসভা কিন্তু দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ যে দল সরকার গঠন করেছে সেই দলের যদি সদস্যরা যদি অন্য দলে তারা যদি যোগদান করে, তার ফলে দেখা যাচ্ছে যে বিধানসভার সদস্য সংখ্যা সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন সেই সরকার কিন্তু ভেঙে যেতে পারে। কিংবা সেই রাজ্যে যদি সঠিকভাবে সংবিধান অনুসারে শাসন কার্য পরিচালনা না হলে, রাজ্য শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি হলে, তাহলে সেই রাজ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় তোমার বিধানসভা ভেঙে দিতে হয়। তার ফলে দেখা যাচ্ছে নির্দিষ্ট 5 বছর কার্যকাল কিন্তু অতিক্রান্ত করা সব গোটা রাজ্য বিধানসভার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট টার্ম কিন্তু পূরণ করা সম্ভব হয় না। সেটা নির্ভর করে সরকারের সংখ্যাগরিষ্ঠতা এবং সঠিক এবং সুষ্ঠুভাবে সম্পন্নভাবে সংবিধানের যে শাসন কার্য পরিচালনা করলেই কিন্তু সেটা সম্ভব, তা না হলে কিন্তু এটা সম্ভব নয়। এছাড়া বলা হয়েছে যে সংবিধানের 42তম সংবিধান সংশোধন, মানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যখন কোনো রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়, শাসনতান্ত্রিক অচলাবস্থা, সেক্ষেত্রে সেই অঙ্গরাজ্যের কার্যকাল 5 বছর থেকে বাড়িয়ে আরো 6 মাস বাড়িয়ে দেওয়া হয়, তার মানে 5.5 বছর করা হয়। কিংবা দেখা যাচ্ছে যে 2.5 বছরের মাথায় হলে তাহলে সেই 2.5 বছরের পরে দেখা যাচ্ছে আরো 6 মাস বাড়িয়ে দিয়ে করা হয়, যাতে 5 বছরের মধ্যে তাকে পূর্ণ করা হয়। এখানে দেখা যাচ্ছে যে তার 5 বছরের মাথায় যদি এটা করা হয় তাহলে আরো 6 মাস বাড়িয়ে দেওয়া হয়। যতদিন না সেই অবস্থাটা স্বাভাবিক হচ্ছে ততদিন অবধি কিন্তু এই জরুরি অবস্থা স্বাভাবিক হলেই তবে কিন্তু তার কার্যকাল কিন্তু সেখানে সমাপ্ত হবে। এবার এছাড়া বলা হচ্ছে যে বিধানসভার যারা সদস্যরা আছেন তারা কি করেন, তারা অনেক সময় মুখ্যমন্ত্রী তাদেরকে পদচ্যুত করতে বললে তিনি পদচ্যুত হতে পারেন, কিংবা দেখা যাচ্ছে রাজ্যপালের দ্বারাও তিনি পদচ্যুত হয়ে থাকেন, কিংবা দেখা যাচ্ছে যে মন্ত্রিসভার কোনো সঠিকভাবে যে কাজগুলো তার সম্পন্ন করার কথা সেগুলো যদি সঠিকভাবে তিনি সম্পন্ন না করেন, সেক্ষেত্রে তাকে কিন্তু পদচ্যুত বা পদত্যাগ করতে কিন্তু হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে আজকে 1974 সালে 33তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটা আইন ঠিক করা হয়েছে যে বিধানসভার কোনো সদস্য যদি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কি তাকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এই বিষয়ে কিন্তু সেই কক্ষের যিনি স্পিকার থাকবেন তিনি কিন্তু সেটা কিন্তু খতিয়ে দেখবেন। যদি দেখা যায় যে তাকে জোর করে বা বাধ্য করা হয়েছে তাহলে তিনি তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারেন, সেই কিন্তু সংবিধানের সেই ধারায় কিন্তু বলা হয়েছে। এই জন্য তাই দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী 1985 সালে যে কোনো সদস্য যদি দলত্যাগ করেন তাহলে বিধানসভার সদস্যপদ তার বাতিল হয়ে যায়। যদি কোনো সদস্য যদি স্বেচ্ছায় পদত্যাগ তিনি দেন তাহলে তারা কিন্তু সদস্যপদ বাতিল হয়ে যায়। এবার আমরা আসছি স্পিকার এবং ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচিত হন। যখন বিধানসভার নির্বাচন হয় সেই নির্বাচনের পরে দেখা যাচ্ছে যে বিধানসভার সমস্ত দলের সদস্যরা যারা নির্বাচিত হয়ে নির্বাচনের মধ্যে দিয়ে এসেছেন তারা তখন নিজেদের মধ্যে থেকেই একজন প্রার্থীকে কিন্তু বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত করেন। সাধারণত দেখা যায় সংখ্যাগরিষ্ঠ যে দল সরকার গঠন করে সেই দলের কোনো একজন প্রার্থীকে কিন্তু স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়, এবং তার পরে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে থেকে পরপর ডেপুটি স্পিকারগুলো তারা নির্বাচিত করে রাখেন। তার কারণ হচ্ছে যদি স্পিকারের অনুপস্থিতিতে তাই সেক্ষেত্রে সেই কার্য পরিচালনা করে থাকেন ডেপুটি স্পিকার। এবার এই ডেপুটি স্পিকার এবং স্পিকারের কার্যকালে কিন্তু সেই 5 বছর তারা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু পদচ্যুতি বা পদত্যাগ করানো যায়। সেক্ষেত্রে সেই কক্ষের যে সদস্যরা আছেন তারা কি করেন, সেই স্পিকারের বিরুদ্ধে যখন তার পদচ্যুতি প্রস্তাব নিয়ে আসে 14 দিন আগে তাকে নোটিশ দিতে হয়, এবং যেদিন আলোচনা হয় সেই দিনকে সেই বিষয়ে যখন আলোচনা হয় সেই কক্ষের স্পিকার তখন কিন্তু সভাপতিত্ব করতে পারেন না, তখন অন্য একজন কিন্তু সেই কক্ষের সভাপতিত্ব করেন, এবং সেই সভায় যদি তার
ধ্বনি ভোটে দেখা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি দেখা যায় যে সেইখানে যে তিনি পদত্যাগপত্র যদি বিল পেশ হয়ে যায় তাহলে তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য থাকেন। এছাড়া বলা হয়েছে যে মোটামুটি রাজ্য আইনসভায় বিধানসভায় যে কোনো কক্ষে যখন সদস্যরা যখন অধিবেশন চলাকালীন সময় একটা নির্দিষ্ট সংখ্যক সদস্যরা উপস্থিত হলেই কিন্তু সভা কিন্তু পরিচালিত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় কোরাম। কোরাম বলতে কিন্তু ক্যারাম নয়, কিন্তু কোরাম। কোরাম বলতে বোঝাচ্ছে যে এতজন সদস্য যদি উপস্থিত হয় তাহলে কিন্তু সভা চলবে, যদি এতজনের কম সদস্য উপস্থিত হয় তাহলে কিন্তু সভা চলবে না। তাহলে বলা হয়েছে মোটামুটি 1/10 সদস্য যদি উপস্থিত থাকেন তাহলেই কিন্তু বিধানসভার কক্ষে কিন্তু সভা চলবে। তার মানে 294-এর 1/10 বলতে বোঝাচ্ছে কম করে 29 থেকে 30 জন সদস্য যদি পশ্চিমবঙ্গের বিধানসভায় উপস্থিত হন তাহলে কিন্তু স্পিকার সেই কক্ষের সভা পরিচালনা করেন। তার অন্যথায় তার কম সদস্য হলে কিন্তু সেই কক্ষ কিন্তু চালানো কিন্তু সম্ভব নয়। এছাড়া বলা হয়েছে যে অধিবেশন সাধারণত বিধানসভার অধিবেশন আহ্বান করেন কে? রাজ্যপাল। এবং কতদিন ধরে চলবে এবং কবে স্থগিত রাখা হবে এবং আরো বাড়িয়ে দেওয়া যাবে কি আরো বেশি দিন চালানো যাবে সেই বিষয়ে কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর সাথে সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তের পরিময়ে কিন্তু সেখানে সেই সভা কিন্তু চলে। এবং এখানে বলা হয়েছে যে প্রত্যেক বছরে অন্তত 2টি অধিবেশন হবে এবং 2টি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান কিন্তু 6 মাসের ব্যবধান কিন্তু বেশি হবে না। তার মানে কি একটা অধিবেশন শেষ হয়েছে সেই দিন থেকে কাউন্ট করে পরের অধিবেশনটা শুরু হবে যে 6 মাস তার আগে দিন অবধির মধ্যে কিন্তু তাকে নতুন করে অধিবেশন কিন্তু শুরু করতে হবে, মানে 6 মাসের গ্যাপের বেশি কিন্তু রাখা যাবে না। এবার রাজ্যপাল বিধানসভা অধিবেশনে স্থগিত রাখতে পারেন, আবার বিধানসভা ভেঙেও দিতে পারেন। সাধারণত মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল এই ধরনের কাজ করে থাকেন, তিনি বিধানসভা ভেঙেও দিতে পারেন, আবার নতুন করে স্থগিত রাখতে পারেন যে আবার পরে চালানো হবে কিংবা এখন চালানো সম্ভব হচ্ছে না। যেমন আমরা এখন দেখছি যে করোনা আক্রান্তের জন্য দেখা যাচ্ছে বিধানসভার অধিবেশনগুলো কিন্তু এখন বন্ধ হয়ে রয়েছে, কোনো বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। তার কারণ কি? যে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করে যে এখন আর এই জরুরি অবস্থায় এই মারণ ভাইরাস থেকে রক্ষা করার জন্য আমাদের এখন আর বিধানসভার অধিবেশন চালানো সম্ভব হচ্ছে না। এছাড়া বলা যায় বিধানসভার সদস্যদের বেতন ভাতা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার আইনই স্থির করে, আইনের মাধ্যমে ঠিক করা হয় বিধানসভার সদস্যরা কত টাকা মাইনে পাবে এবং তাদের কিভাবে বাড়ি ভাড়া তাদের দিতে হবে না, তাদেরকে গাড়ি ভাড়া দিতে হবে না, তারা বিনা টেলিফোন এছাড়া টিভি সমস্ত ক্ষেত্রে তারা ফ্রি পায়। এছাড়া তাদের প্লেন ভাড়া পায় ফ্রি আছে, রেল ভাড়া আছে, তারা সমস্ত ক্ষেত্রে তাদের কিন্তু ফ্রি আছে। এগুলো সব কিন্তু বিধানসভা আইনের মাধ্যমে স্থির করা হয়ে থাকে। এছাড়া সবকিছু কিন্তু ভারতের সকল অঙ্গরাজ্য বিধানসভার সদস্যদের বেতন একরকম নয়। ধরো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যদের ধরো মাইনে ভাতা কিন্তু অনেক বেশি হতে পারে, আবার কমও হতে পারে, আবার অন্যান্য অঙ্গরাজ্য বিধানসভার সদস্যদের ভাতা বা বেতন কিন্তু অনেক বেশি হতে পারে, তাদের সুযোগ সুবিধা অনেক বেশি করে দিতে পারে। সেটা কিন্তু সব রাজ্যে কিন্তু একরকম নয়, রাজ্য ভেদে কিন্তু এগুলো আলাদা আলাদা হতে পারে। তাই রাজ্য আইনসভার কোনো সদস্যের সদস্যপদ নিয়ে কোনো যোগ্যতা, ধরো দেখা যাচ্ছে যারা নির্বাচিত হয়েছেন যে সমস্ত প্রার্থীরা রাজ্য বিধানসভায় তাদের কিন্তু সবারই কিন্তু যদি কোনো যোগ্যতা বলতে দেখা যায় তিনি হয়তো তার স্থায়ী যা সম্পত্তি আছে সেটা যদি হিসাব না দেয়, কিংবা তিনি যদি দেখা যায় কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলার কোনো অভিযুক্ত কিনা সেই বিষয়ে যদি কোনো তার সদস্য পদ নিয়ে কোনো যদি অযোগ্যতা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সেই ক্ষেত্রে বিষয়টি কিন্তু রাজ্যপালের কাছে চিঠি হিসেবে পাঠানো হচ্ছে স্পিকার। সেই স্পিকার তখন সেই পাঠানোর চিঠি রাজ্যপাল তখন নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেন এবং নির্বাচন কমিশনের তার ভিত্তিতে কিন্তু যে সিদ্ধান্ত দেয় রাজ্যপাল সেই সিদ্ধান্ত অনুযায়ী মানতে তিনি বাধ্য থাকেন এবং সেই অনুযায়ী সেই প্রার্থীর সদস্যপদ থাকতেও পারেন, আবার সদস্যপদ তাকে বাতিল হয়ে যেতে পারে। এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি ভারতের এখানে পশ্চিমবঙ্গ সহ ভারতের যতগুলি অঙ্গরাজ্য আছে তার সেই অঙ্গরাজ্যের বিধানসভা এবং বিধান পরিষদ কিন্তু এইভাবে কিন্তু গঠন করা হয়েছে। এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে বিধানসভা কিভাবে গঠন হয়, বিধান পরিষদ কিভাবে গঠন হয়, কতজন সদস্য নিয়ে গঠন করা হয়, কিভাবে গঠন করা হয়, তাদের যোগ্যতা কি, তাদের পদচ্যুতি কিভাবে করা হয়, তাদের বেতন কত, ভাতা কত এবং তাদের যুক্তি কি, বিধান পরিষদ থাকার পক্ষে যুক্তি কি, বিধানসভা থাকার পক্ষে যুক্তি কি, এই সমস্ত বিষয় আছে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করলাম। এই আলোচনার মধ্যে দেখা যাচ্ছে যে তোমাদের মনে যদি কারো কিছু প্রশ্ন থাকে কিংবা কোনো বিষয়ে কিছু জানবার কোনো আগ্রহ থাকে, কিংবা দেখা যাচ্ছে যে এই জিনিসটা যদি তোমাদের মনে হয় যে না স্যার আরেকটু কিছু বললে ভালো হয়, তাহলে তোমরা ব্যক্তিগতভাবে তোমরা আমার ফোন নাম্বারে ফোন করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে তোমাদের কমেন্ট করতে পারো। তার কারণ হচ্ছে তোমাদের এই যে জানানোটা এবং বোঝানোটাই হচ্ছে আমার কাজ, এবং সেহেতু তোমাদের এই বিষয়ে যাতে কোনো কোশ্চেন যদি না থাকে সেটাই আমি চাইবো, এবং আগামী দিনে যাতে পরীক্ষার জন্য তোমাদের এই বিষয়টা অনেক ফলপ্রসূ হয়, এটাই কিন্তু আজকে আমার আলোচনার বিষয়। ঠিক আছে, আমরা আজকে এখানে আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি চাইবো যে তোমরা বিষয়টা ভালো করে বোঝো এবং বোঝার পরে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।